ওকে, তো গুড ইভিনিং সবাইকে। আমার কথা সবাই শুনতে পাচ্ছ তো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো সবাইকে শুভকামনা। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। আমার কথা শুনতে কি কারোর সমস্যা হচ্ছে? না স্যার, ঠিক মতো শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, না স্যার, শোনা যাচ্ছে। ভেরি গুড। স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক জি আছে। স্যার। ওকে, তো আমরা বেসিক কিছু কথা আজকে বলবো। হ্যাঁ, যেহেতু আজকে আমাদের শুরুর ক্লাস, এখানে আমরা কিভাবে পড়বো, কিভাবে পড়াশোনা করা লাগবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো একটু সবাই মনোযোগ দিবা, যাতে আমাদের কথাগুলো তোমাদের মাথায় থাকে। আর যেহেতু এখনও আমাদের অনার্স ফার্স্ট ইয়ারের সিলেবাসটা আমাদের কাছে ক্লিয়ারলি পৌঁছায়নি, এটা একটা প্রবলেম। হুম। আচ্ছা, আমি যখন কথা বলবো তোমরা একটু মিউট রাখবা, তা না হলে তোমাদের সাউন্ডগুলো রেকর্ডিংয়ে উঠে যাবে বা অনেকের ক্ষেত্রে ডিস্টার্বিং মনে হতে পারে। তো প্রথমেই বলে রাখি যে আমাদের ক্লাসগুলো এই গুগল মিটের মাধ্যমেই নেওয়া হবে। ঠিক সময় মতো আমি লিংক শেয়ার করে দিব, তোমরা লিংকে ক্লিক করলে আশা করি ক্লাসে যুক্ত হতে পারবে। আর লিংক দুই জায়গাতেই শেয়ার করা হচ্ছে, মেসেঞ্জার গ্রুপ এবং গুগল ক্লাসরুম। ঠিক আছে, তো এখানেও যেমন শেয়ার করা হয়েছে, মেসেঞ্জার গ্রুপেও শেয়ার করা হয়েছে। এখন তোমাদের যেখানে খুশি সেখান থেকে লিংকে ক্লিক করলেই তোমরা যুক্ত হতে পারবে। এটা হলো একটা বিষয়। আর ক্লাসটা যেহেতু আমাদের টাইম অনুসারে আমরা নেওয়ার চেষ্টা করব, তো সেগুলো নিয়েও আমরা কথা বলবো। তো আশা করি বেশ কয়েকজন যুক্ত হয়ে গেছো। আরও যুক্ত হওয়ার কথা ছিল, তো এখনও অনেকেই যুক্ত হয়নি। আচ্ছা, আমি ক্লাসে ঢুকতে পারছি না, আমি একটু দেখি, সরি। হুম। আচ্ছা, আজকে দু একদিন একটু সমস্যা হবে যুক্ত হতে। গুগল ক্লাসরুমেও অনেকে যুক্ত হয়নি, এই জন্য অনেকে দেখাচ্ছে ফেসবুকে মেসেঞ্জার থেকে যুক্ত হতে সমস্যা হতে পারে। আহ, এক্ষেত্রে গুগল ক্লাসরুম থেকে যুক্ত হওয়াটা সহজ, তোমরা চাইলে সেখান থেকে যুক্ত হতে পারবে সহজেই। আচ্ছা, তো তোমরা আহ, এই যে আমি যখন কথা বলবো, কারো যদি সমস্যা হয় তোমরা একটু হ্যান্ড রেজ করবে। এখানে দেখো হাত তোলার একটা সিস্টেম আছে, তাই না? আশা করি সবাই অলরেডি এই বিষয়গুলোর সাথে পরিচিত আছো। কেউ হয়তো জুমে ক্লাস করেছো, কেউ গুগল মিটে ক্লাস করেছো। আমার কাছে গুগল মিটটা একটু ইজি লাগে, অত ভারী অ্যাপ না। আহ, অল্পতেই কিন্তু জুমে ক্লাস নিলে অল্পতেই একটু নেট সমস্যা হলেই ডিস্টার্ব করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে এই গুগল মিটটা অনেকখানি আমার কাছে সাবলীল মনে হয়। এটা দিয়ে অনেকদিন ধরে ক্লাস নেওয়া হচ্ছে, গত 4 বছর ধরে এটাতে ক্লাস নিচ্ছি আমি। হ্যাঁ, তো তো তোমরা বিভিন্ন কলেজের আছো। তোমরা আমি একটু নাম বলি, তোমরা একটু বলো কে কোথা থেকে বলছো আমাকে। হ্যাঁ, আমি প্রথমে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমার পরিচয় আশা করি ফেসবুকে বা এটার মাধ্যমে তোমরা অনেকে জেনেছো। আমার নাম হচ্ছে মিলন মণ্ডল, ঠিক আছে? হুম। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে মেহেরপুর। নাম শুনেছো সবাই? মেহেরপুর ডিস্ট্রিক্টের নাম শুনছো? জি স্যার। হ্যাঁ, ছোট জি স্যার। ডিস্ট্রিক্ট, জি স্যার। খুলনা বিভাগের মধ্যে। আমি বর্তমানে কাজ করছি হচ্ছে মেহেরপুর গভর্নমেন্ট কলেজ, মেহেরপুরে। ঠিক আছে, আমি এখানে কাজ করছি 2016 সাল থেকে। এই মেহেরপুর গভর্নমেন্ট কলেজে আমি এইচএসসি পড়েছি। আমার নিজ জেলা হচ্ছে মেহেরপুর। আর 2016 সাল থেকে এখানে আমি চাকরি করছি 34th বিসিএস এর মাধ্যমে। ঠিক আছে, জয়েন করে এই এডুকেশন ক্যাডারে জয়েন করেছি, তারপর থেকে এখানেই চাকরি করছি। আমি মেনলি আমার অনার্স এবং মাস্টার্স করেছি হচ্ছে গভর্নমেন্ট আজিজুল হক কলেজ। হ্যাঁ, গভর্নমেন্ট আজিজুল হক কলেজ কোথায় বলো তো?
বগুড়া, ঠিক আছে। হুম, আমি ছিলাম হচ্ছে 2004 2005 সেশন। তার মানে তোমাদের থেকে কত বছর আগে বলো তো? 21 আজ থেকে 21 বছর আগে। হ্যাঁ, 2024-25। তোমরা হচ্ছে কি 2024-25, আর আমি ছিলাম হচ্ছে 2004-5 স্যার সেশন। অলমোস্ট 20 বছর। হ্যাঁ, 20 বছর নাকি? হ্যাঁ, তার জি মানে কি স্যার। তোমাদের বয়স কি কোন সময় জন্ম টন্ম ঠিক এর কাছাকাছি নাকি তোমাদের জন্মসাল? স্যার 2004 এ জন্ম। 2004-এ জন্ম, ওই জন্য বললাম যে তোমাদের জন্ম ঠিক এই সালের কাছ এদিক ওদিক, 2-1 বছর এদিক ওদিক, ঠিক আছে তো? হ্যাঁ, জি স্যার। পুরো 20 বছর। আমি বগুড়া সরকারি আজিলা কলেজে পড়াশোনা করছি, কারণ ওইরকম পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হয়নি বিশেষ সমস্যার কারণে। সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতেই পড়েছি, তোমাদের মতোই কোনো না কোনো সরকারি কলেজে তোমরা আছো। আচ্ছা, তোমরা একটু মিউট রাখবা, যাদের কথা আসতেছে, ঠিক আছে? একটু মিউট রাখো। যখন কথা বলবা একটু হ্যান্ড রেজ করে কথা বলবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হুম, তো দেখো এখানে বিষয়টা হলো যে এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে আমাদের মোটামুটি একটু মানসিক অবস্থাটা ভালো থাকে না। অধিকাংশই আমরা একটু কি বলবো ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে থাকি, যে আসলে লাইফে কিছু করা যাবে কি যাবে না ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক প্রবলেম আমরা ফেস করি। তো আমি যেহেতু এর সাথেই আছি, অতএব আমি বলবো যে তোমাদের এত হতাশ হওয়ার কিছু নেই। পড়াশোনা যদি ঠিকমতো করো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও অনেকে অনেক ভালো কিছু করছে। আর আরেকটা বিষয় হলো, তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেন, পুরো বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে খুবই একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করতেছো। ইংলিশটা কি খারাপ সাবজেক্ট বলো তো? ইংলিশ কি খারাপ সাবজেক্ট? হুম, না স্যার। হ্যাঁ। না স্যার। মনে করো অনেকেই তোমরা একসাথে আছো, কেউ তোমাদের জিজ্ঞাসা করলো কে কোথায় পড়া, কোন সাবজেক্ট নিয়ে পড়ছো, ইংরেজি বললে পারে একটু মানুষ অন্যভাবে তাকায়, তাকায় কিনা বলো? এখনো হয়তো অভিজ্ঞতা পাওনি বা পেয়ে যাবা ভবিষ্যতে, যে তুমি যখন বলবা ইংরেজিতে পড়তেছি তখন দেখবে একটু অন্যভাবে তাকায় তোমাদের। হ্যাঁ, ম্যাথ বলো, সায়েন্সের অন্য সাবজেক্ট বলো, যেটাই বলো না কেন, মানে এই জেনারেল সাবজেক্টের মধ্যে যদি তুমি বলো ইংরেজিতে পড়ি, তাহলে তোমাকে একটু অন্যরকমভাবে দেখবে সবাই। হুম, অতএব হয়তো এখানে তোমরা অনেক, হ্যাঁ বলো। হুম, অনেকেই রয়্যাল সাবজেক্ট বলে এটাকে। হ্যাঁ হ্যাঁ, রয়্যাল সাবজেক্ট বলে। এখন এই রয়্যাল সাবজেক্টে ভর্তি হয়েছো, সেটা খুব ভালো কথা। এই সাবজেক্টটা যেমন উপকারী তেমনি কিন্তু ধ্বংসকারী, ঠিক আছে তো? হুম, এই জন্য এই সাবজেক্টে ভর্তি হয়েছো, তোমাদের জন্য শুভকামনা। কারণ এই ইংলিশ সাবজেক্টে এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয় তাদের কত পার্সেন্ট আছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংলিশ পাওয়ার যোগ্য বলে মনে করো? যদি হতোই তাহলে তো তার ইংলিশে চান্স পেতো। ইংলিশে কি পাবলিকে চান্স পাওয়া খুব সহজ বলো তো? না, খুব কঠিন। না স্যার। হ্যাঁ, মানে তুমি 1 থেকে 100-র ভিতরে বা 150-র ভিতরে যদি তোমার সিরিয়াল না হয় অন্তত, তাহলে তুমি ইংরেজি পাবা না, ঠিক আছে তো? আবার ইংরেজিতে পাস করতে হবে, একটা নির্দিষ্ট মার্ক আছে। অতএব ইংরেজিটা খুবই টাফ একটা সাবজেক্ট চান্স পাওয়া। আর চান্স পাইলে মনে করো আর চান্স পাইলে ধরে নেওয়া হয় যে তোমার লাইফ কিছুটা হলেও শাইন হয়ে যাবে, মানে তোমার কোনো অভাব থাকবে না। অন্তত চাকরি বাকরি না হোক, তুমি মোটামুটি একটা কোচিং সেন্টার দিয়েও তুমি ভাষা শিখিয়েও প্রচুর টাকা ইনকাম করতে পারবা, এটা মনে করা হয়। আর যে ছেলেমেয়েরা ইংরেজিতে পড়ে তাদের টিউশনির কি অভাব হয় বলো তো? আচ্ছা, তোমাদের কারো মনে একটু ডিস্টার্ব হচ্ছে? হ্যাঁ, মানে কি কারো কোনো সমস্যা আছে মনে হচ্ছে? তোমাদের মনে হচ্ছে সাউন্ড হচ্ছে কারো কাছ থেকে। হুম, হ্যাঁ, একটু মিউট রাখো, কারোর কাছ থেকে যে সাউন্ডটা আসতেছে একটু মিউট রাখলে দেখো তোমাদেরই ডিস্টার্ব হবে পরবর্তী ক্লাসগুলো দেখতে। আচ্ছা, তো যেটা বলতেছি যে ইংলিশ বিষয়টাতে যদি কেউ পড়ে তার টিউশনই কিন্তু সহজ হয়ে যায়, কারণ ইংরেজি পড়া এবং সাথে যদি কেউ ম্যাথটা পারে তাহলে মোটামুটি তার টিউশনি পাইতেও বেগ পেতে হয় না। এবং ইংরেজির স্টুডেন্টরা কখনো মোটামুটি স্টুডেন্ট লাইফেও মোটামুটি তাদের অভাব থাকে না, এটা আমি বলি, ঠিক আছে তো? কারণ এটা আমার এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি কথা। তো সব কিছু মিলে আমি বলবো যে তোমরা ইংলিশ সাবজেক্টে ভর্তি হয়েছো, এর জন্য তোমাদেরকে ওয়েলকাম, কনগ্রাচুলেশন, সব কিছুই জানাচ্ছি। এবং ধরে নেওয়া যায় তোমরা যদি ইংরেজি সাবজেক্টটাকে নিজের অন্তর দিয়ে গ্রহণ করো, তাহলে তুমি অন্তত আজ থেকেই তোমাকে মনে করা যাবে যে তুমি বেকার না। কি আমি কি ঠিক বলছি না ভুল বলছি বলো? হুম,
জি স্যার। যে তুমি অন্তত 2-5 হাজার টাকা মাসে ইনকাম করে নিজের খরচ চালাতে পারবা, এমনকি তুমি বিভিন্ন কোচিংয়ে ক্লাস নিতে পারবে, এবং স্টুডেন্ট থাকা অবস্থায় কোনো প্রাইমারি স্কুলে বা মানে কোনো কিন্ডার গার্ডেনেও তোমার ক্লাস নেওয়ার মতো অফার আসে। ঠিক আছে তো, এরকম আর কি। তার মানে তুমি বুঝতে পারছো যে তুমি একটা ভালো সাবজেক্টে ভর্তি হয়েছো, এর জন্য হতাশ হওয়ার কিছু নেই, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হলেও। কারণ কি, সবাই আবার যখন এই যে তোমাদের বন্ধুরা যারা হয়তো পাবলিকে চান্স পেয়েছে, তোমরা ন্যাশনালে চান্স পেয়েছো, সবাই আবার চাকরির সময় কিন্তু একই লাইনে আসবা। ঠিক আছে তো, তখন একই লাইনে আসতে হবে, সবাই এসে চাকরির পরীক্ষা দিবে, তখন আবার শুরু হবে কে কেমন পড়াশোনা করেছো প্র্যাকটিক্যালি, এতদিন মুখস্থ টুখস্থ দিয়ে কাজ করেছো, তারপরে এক লাইনে যখন দাঁড়াবা তখন তোমার অভিজ্ঞতা তোমাকে চাকরি এনে দিবে। অতএব এই ইংলিশটার কয়েকটা ব্যাপার কাজ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে তো, বা ইংলিশ সাবজেক্টের। তো এই বিষয়গুলো যদি তোমরা ভালো মতো কাজে লাগাতে পারো, তাহলে আশা করি যে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমরা ধন্য, তোমরা ব্লেসড, এবং তোমরা জীবনে শাইন করবা, এটা ধরে নেওয়া যায়। কিন্তু দুঃখের বিষয়ও আছে এর, ওই যে বললাম, যেমন সে ভালো সাবজেক্ট, উপকারী সাবজেক্ট, তেমনি কিন্তু খুবই কঠিন একটা সাবজেক্ট যেটা তোমাকে ডিস্ট্রয় করে ফেলতে পারে। এমনকি দেখা তুমি হয়তো অনার্সই শেষ করতে পারবা না। অনেকে আছে দেখা যাচ্ছে বাংলা হোক, রাষ্ট্রবিজ্ঞান হোক, অন্যান্য কিছু তো পড়ে অন্তত অনার্সটা শেষ করতে পারে। কিন্তু ইংলিশের ছেলে মেয়ে যারা শুরু থেকেই অ্যাক্টিভলি পড়াশোনা না করে এলোমেলো করে, তাদের কিন্তু দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোনো রকম চালিয়ে যায়, থার্ড ইয়ার থেকে তাদের পড়াশোনা শেষ হয়ে যায়। কারণ কলেজে যদি 100 জন ভর্তি হয়, ফোর্থ ইয়ার পর্যন্ত খুব জোর 25 থেকে 30 জনকে পাওয়া যায় যারা কমপ্লিট করতে পারে। বাকি দেখো 70 থেকে 75 জন কিন্তু ঝরে যাচ্ছে ইংলিশ সাবজেক্ট থেকে। তাহলে কি দেখাচ্ছে যে একই সাথে এটা একটা ভালো সাবজেক্ট যদি তুমি একে গ্রহণ করতে পারো, আর একই সাথে এটা খারাপ সাবজেক্ট যদি তুমি গ্রহণ করতে না পারো, তোমার একদম মাজা ভেঙে দিবে, বাংলা কথা, হ্যাঁ, যে তুমি খাড়া হয়ে দাঁড়াতে পারবা না, তুমি অনার্সটাই হয়তো শেষ করতে পারছো না। অথচ তুমি যদি অন্য সাবজেক্টে ভর্তি হতা, অন্তত তুমি একটা অনার্স শেষ করতে পারতা। এটা আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, একটু সাবধান করতেছি। মানে শুরু থেকে পড়াশোনা করলে তুমি যত বড় দুর্বল স্টুডেন্টই হোক, তুমি যত দুর্বল স্টুডেন্ট হোক, কোনো সমস্যা না, তোমার ওই ইংলিশ আর এই ইংলিশের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, ওখানে কিছু গ্রামাটিক্যাল এক্সপিরিয়েন্স থাকলে পারে তোমার এখানে কিছুটা সুখ সুবিধা পাবা, কিন্তু তুমি চাইলে পারে তুমি যদি ঠিকমতো পড়াশোনা করো, এটাকে তুমি নিয়ন্ত্রণ করে নিতে পারবা। অতএব এটা নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে, কি আমার কথা বোঝা যাচ্ছে কিছু? বলো। জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। আমি আশা করব তোমরা শুরু থেকেই, যেহেতু একদম শুরু থেকেই শুরু করতে চাচ্ছ, যদি তোমরা অ্যাক্টিভলি সাথে থাকো, একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে তো, কারণ হয়তো তোমরা অনেকে আমার ক্লাস দেখে এখানে এসেছো, দেখো এখানে কিন্তু তোমাদের ফোর্থ ইয়ার পর্যন্ত ব্যাচ আছে। আমি ঠিক ফার্স্ট ইয়ার ফোর্থ ইয়ার থেকে শুরু করছিলাম। এখন তোমাদের যারা পরীক্ষা দিবে, এই যে এবার পরীক্ষা দিবে, ঠিক আছে তো, তোমাদের এই যে 24 তারিখে এই ব্যাচটা, হ্যাঁ, তাদের এখন রিভিশন ব্যাচ শেষ হয়ে এখন এক্সাম প্রিপারেশন ব্যাচ চলছে। ঠিক আছে, অতএব এখানে অনেকেই ভালো করবে, আবার অনেকে খারাপও করবে। অতএব আমার কাছে ভর্তি হলেই কি তুমি ভালো করবা? বলো, আমার কাছে ভর্তি হলে তুমি ভালো করবা? এর কোনো নিশ্চয়তা আছে? বলো তো। নিজেকে পরিশ্রম করতে হবে, হ্যাঁ। নয়তো সম্ভব না। হ্যাঁ, এটা হচ্ছে আমি জাস্ট তোমাকে আমার সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, এবং আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি, আমি যেভাবে পড়াবো, যেভাবে কোশ্চেন আনসার দিব, সেগুলো প্রধানত তোমাকে 3.30 প্লাস পয়েন্ট পাওয়ার জন্য হেল্প করবে, বা আমি এই টার্গেটে পড়াশোনা করাই। ঠিক আছে তো, আমার পড়াশোনাটা ঠিক অতটুকু নিম্নমানের হবে না। আমি যেটুকু পড়াবো একদম টেক্সট ধরে পড়াই। আমি আমার গুণগান করছি না, এটা আমি ঠিক হয়তো অন্যরকম মনে করতে পারো। আমি যেটা টার্গেট নিয়ে বলছি, তাই তো আমার কোশ্চেন আনসারগুলো, আমার টেক্সট পড়ানো থেকে শুরু করে সব কিছুই আমার টার্গেট থাকে যে 3.30 উপরে যাতে তোমাদের পয়েন্ট থাকে। ঠিক আছে তো, এটা আমার সবসময় টার্গেট। স্যার, হ্যাঁ বলো। যাদের বিশ্ববিদ্যালয় থেকে কি যে 3.80 কিংবা 4 আউট অফ 4 এরকম পাই, অনেকে আছে, পাওয়া যায় সম্ভব? যদি কেউ নাও পেয়ে থাকে, তুমি পাইতে পারো কিনা বলো? চেষ্টা করব, কিন্তু যদি আমার না দেখা থাকে, মতে, না পাইতে, না চেষ্টা তো করে দিতে হবে, ওই যে পাওয়া না পাওয়া পরের ব্যাপার, তোমাকে চেষ্টা করতে হবে। আমার দেখা মতে 3.67, মানে ওই 70 কাছাকাছি আছে। ঠিক আছে তো, 70,
পর্যন্ত আছে। এর আগে তোমরা তোমাদের প্রথম দিন কিন্তু একটা ক্লাস সম্ভব নিয়েছিলাম সকলের সাথে, ঠিক আছে তো, একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে অনেকেই ছিল 3.50, 3.6, 3.40, 3.30 তো অনেকে আছে, 3 পয়েন্টের অনেকে আছে, ঠিক আছে তো। ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত 3 পয়েন্ট পাওয়া স্টুডেন্ট সংখ্যা আমার কাছে প্রায় 1-150 আছে। কথা বুঝতে পারছো? তারা এখানেই পড়তেছে, 1-150 স্টুডেন্ট আছে। অতএব কীভাবে পাওয়া যায়, কিভাবে লিখলে তুমি পাবা, সে সকল গাইডলাইন আমরা তোমাকে দিব। এখন বাকিটা হলো যে আমি সবসময় বলি তোমাদের শুরু থেকে টার্গেট থাকবে 3.30 উপরে যাতে তোমাদের পয়েন্ট থাকে। আমার কথা কি বুঝতে পেরেছো? তো এর জন্য যে পড়াশোনা করা লাগবে সেই পড়াশোনা তোমাদের করতে হবে। দেখো 3 পাওয়া আর 3.30 পাওয়া কি সমান, একই রকম? বলো তো। আবার স্যার এখানে রেজাল্টটা কি কিভাবে হিসাব করা হয়? ওটা পরে 80 থেকে 100 ভিতরে ওটা পরে কথা বলি, হ্যাঁ, ওটা নিয়ে পরে হবে, আমরা আস্তে আস্তে সব শিখে যাব, ঠিক আছে তো। এক ক্লাসে তো সব আসবে না, আমি তোমাদেরকে একটু প্রথমে যে কথাগুলো বলা সেটা বলি। দেখো 2.90 আর 3 পয়েন্ট পাওয়া কিন্তু এক জিনিস না। অনেকে 2.90 পাবে কিন্তু 0.10 জন্য সে 3 পাচ্ছে না, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আবার 2.50 পাওয়া আর 2.90 পাওয়া কিন্তু এক না। অতএব প্রত্যেকটা 0.10 পেতে গেলে তোমাকে একটা বড় ধরনের পড়াশোনা করতে হবে, প্রত্যেকটা ধাপে তোমাকে পড়াশোনা করতে হবে। অতএব 3.30 যে পাবে আর শুধু 3 পয়েন্ট যে পাবে তার মধ্যে ব্যাপক পার্থক্য। আবার 3.30 যে পাবে, 3.40 বা 3.50 যে পাবে তাদের মধ্যে আবার আলাদা কোয়ালিটিগত পার্থক্য আছে। কিন্তু যত উপরে যাবা স্টুডেন্টের সংখ্যা তত কমতে থাকে, কারণ ওই পরিমাণ পড়াশোনা করার স্টুডেন্ট সংখ্যা কিন্তু খুবই কম। কারণ এখানেও তোমরা তো আছো, যুক্ত আছো, তোমরাও দেখতে পাবে একসময় যে স্টুডেন্টদের মধ্যে যে পড়াশোনা মানে ভালো রেজাল্ট করতে চাই, পড়াশোনা করতে চাই, এই কি মানে ভালো রেজাল্ট করতে চাইবে, তাই না, অনেক ভালো কিছু করতে চাইবে, কিন্তু সেই পরিমাণ পরিশ্রম দিতে পারবে না। ওই জন্য বলছি অন্যান্য সাবজেক্ট, হয়তো আরও সাবজেক্ট আছে যেখানে পড়াশোনা করতে হয়, সেগুলোর কথা বাদ দিয়ে আমি ইংরেজির ক্ষেত্রে বলতেছি যে অন্তত তোমাদের কাজ হবে কি প্রথম থেকেই একদম সিরিয়াসলি পড়াশোনা করা, যেভাবে আমি গাইডলাইন দিব সেই হিসাবে। হ্যাঁ, আমার থেকেও তোমাদেরকে ভালো পড়াশোনা করতে হবে। আমার কথা এটা যে আমি যা দিব তার থেকে আরও ভালো পড়াশোনা করতে হবে, নিজেকে ভালোর পর্যায়ে আরও নিয়ে যাওয়ার জন্য। কারণ ভালোর কোনো শেষ নাই, 3 পাইলে যে তুমি ভালো তা না। দেখা যায় 3.50 পেয়েছে আর যে 3 পেয়েছে তাদের মধ্যে পার্থক্য আছে। অতএব তোমাকে সবসময় আপগ্রেড হওয়ার জন্য চেষ্টা প্রতিনিয়ত থাকতে হবে। ওকে, তো এটা একটু বললাম, আমি তো তোমাদেরকে সাহস দেওয়ার জন্য বললাম, কিছুটা বাস্তব কথা বললাম যে তোমরা ইংলিশে ভর্তি হয়েছো, অতএব তোমাদের অবশ্যই ভালো কিছু করার ইচ্ছা আছে, যোগ্যতা আছে, তার জন্য তোমরা এখানে ভর্তি হয়েছো। আচ্ছা, আমি একটু আমার ব্যাচের বিষয় বলি, কীভাবে পড়াশোনা করাবো সেগুলো একটু বলি। দেখো আমাদের ব্যাচের নামটা হচ্ছে কি ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার অনলাইন প্রাইভেট ব্যাচ 2.2025 বলা আছে। মানে কি তোমাদের পরীক্ষার সাল হবে ফাইনাল পরীক্ষা 2025, তোমরা ভর্তি হচ্ছে 2025-এ, কিন্তু পরীক্ষা হবে 2026-এ, কিন্তু পরীক্ষার নাম হবে 2025। তো সেই হিসাবে ব্যাচের নাম দেওয়া হয়েছে এইভাবে, হ্যাঁ, যে ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার অনলাইন প্রাইভেট ব্যাচ 2025, এইভাবে তোমাদের ব্যাচের নামটা দিয়েছে। অনেকে জিজ্ঞাসা করছে মানেটা কী স্যার, তো এইভাবে আমি সংক্ষেপে যাতে তোমরা বুঝতে পারো গ্রুপটার নামটা কি, সেই জন্য এইভাবে দেওয়া। তোমাদের ক্লাস টাইমটা কখন বলা হয়েছে বলো তো, সবাই নিশ্চয় খেয়াল করেছো? স্যার 9:30 থেকে 11টা। হ্যাঁ, একটু রাতে নেওয়া হচ্ছে কারণ তাছাড়া আমার টাইম হচ্ছে না। দেখো 9:30 থেকে 11টা PM। আশা করি এই সময়ে কারো কোনো ব্যস্ততা থাকবে না, সবাই নিশ্চয়ই রুমেই থাকবে নাকি? যে সকালে নিলেও অনেকের সমস্যা, সন্ধ্যায় নিলে সমস্যা। তো আশা করি 9:30 থেকে যদি 11টার মধ্যে নেওয়া হয় তাহলে আশা করি তোমাদের ব্যস্ততা থাকবে না, তোমরা সবাই ক্লাসে যুক্ত হতে পারবা। আমি খুব একটা মানে কি বলবো মিস করি না, মানে টাইম মিস করি না। যদি আমার 5 মিনিটও দেরি হয় তাও আমি তোমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিব যে আমার 5 মিনিট দেরি হবে, মানে 9:35-এ যুক্ত হব, এটা আমি বলেই দিব। যদি আমি না বলি কোনো কিছু অগ্রিম তাহলে মনে করবা 9:35-এ ক্লাস হবে। কি কি বারে বলো তো? এটা হ্যাঁ, মানডে অ্যান্ড কি ওয়েডনেসডে, তাই তো, মানে ওয়েন্সডে যেটা বলি আমরা, যেটা তারপর হচ্ছে ওয়েন্সডে। এই স্যাটারডে, মানডে এবং ওয়েন্সডে, এই 3 দিন 9:30 থেকে 11টা পর্যন্ত আমাদের ক্লাস টাইম। যদি কখনো কোনো ক্লাস মিস হয় আমি অগ্রিম নিশ্চয় বলে দিব, সেটা আমরা শুক্রবার হোক বা অন্য কোনো সময়ে যদি সম্ভব হয় আমরা মিস ক্লাস করে দিব, সেটা একটু খেয়াল রাখো। আর একটা বিষয় হচ্ছে সপ্তাহে যেহেতু 3টা ক্লাস নেওয়া হয়,
আমাদের মাসে ক্লাস নেওয়া হবে টোটাল 12টা। 12টা ধরে একটা মাস কাউন্ট করা হবে, ঠিক আছে? 12টা ক্লাস ধরে একটা মাস কাউন্ট করা হবে। 12টা ক্লাস হয়ে যাবে, একটা মাস শেষ হবে, এইভাবে করে। অতএব আমি এক মাসে, তাই তো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বা আগস্ট, সেপ্টেম্বর এরকম ধরে আমি হিসাব করি না। আমাদের হিসাব হবে কততম মাস। তোমাদের এখন এই যে আজকে যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা আমি কোনো কাউন্ট করব না, ক্লাসের ভিতরে কাউন্ট হবে না। আজকে জাস্ট আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, এখানে যেহেতু আমাদের কোনো ক্লাস হচ্ছে না, আমি এটাকে মাস ক্লাসের মধ্যে কাউন্ট করব না। তাহলে তোমাদের একটা শিট থাকবে, ওখানে প্রতিদিনই বলা হবে যে কততম ক্লাস কত তারিখে নেওয়া হচ্ছে। এইভাবে 12টা ক্লাস হয়ে যাবে। তারপরে একটা চলমান মাসের যখন 10তম ক্লাস হয়ে যাবে, ঠিক আছে তো, 10th ক্লাস যখন হয়ে যাবে, তখন আমি তোমাদের একটা নোটিশ দিয়ে দিব পরবর্তী, মানে চলমান মাসের কয়টা ক্লাস হয়েছে এবং পরবর্তী মাসের ফিটা প্রদান করার জন্য, ঠিক আছে তো। কারণ এটা যেহেতু মান্থলি ফি সিস্টেম, অতএব মান্থলি একটা ফি তোমাকে দিয়ে, তোমরা নিশ্চয়ই অ্যাডভান্স দিয়ে যুক্ত হয়েছো, এভাবে প্রতি মাসের ফিটা একটু অ্যাডভান্স দিতে হয়। কারণ অনেকেই কি, এটা যেহেতু মান্থলি ফি সিস্টেমে, দেখাচ্ছে অনেকেই নতুন যুক্ত হয়, আবার অনেকে দেখাচ্ছে পড়তে আগ্রহী হয় না, ঠিক আছে তো। পড়তে আগ্রহী হয় না, যে দেখাচ্ছে আমার পড়া যে সবার ভালো লাগবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, হয়তো আমার পড়া তার ভালো লাগছে না, এ কারণে দেখাচ্ছে পরের মাস থেকে সে ক্লাস নাও করতে পারে, ঠিক আছে। আবার অনেকে আছো যারা তোমরা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ অনলাইনে বোঝা যায় না। যেহেতু বোঝা যায় না, এই জন্য প্রতি মাসে 10টা ক্লাস হবে, নোটিশ দিয়ে দিব। তারপরে 12তম ক্লাস শেষ হয়ে গেলে সবাইকে গুগল ক্লাসরুম থেকে কি করা হবে, রিমুভ করে দেওয়া হবে। গুগল ক্লাসরুম যেখানে তোমরা এখানে অলরেডি যুক্ত আছো, তাই না? এই যে যুক্ত আছো না এখানে, দেখো এখানে এই যে তোমরা মোটামুটি যুক্ত আছো কতজন, 16 জন, আরও 3-4 জন এখনও গুগল ক্লাসরুমে যুক্ত হয়নি। এখান থেকে সবাইকে আমি রিমুভ করে দিব, ঠিক আছে। তারপরে কি করবা তোমরা, তাহলে 12টা ক্লাস শেষ হয়ে গেলে আমি সবাইকে রিমুভ করে দিব। এখন এখানে একটা বিষয় বলে রাখি, যাদের আর যুক্ত হওয়ার ইচ্ছা নেই, তোমরা ক্লাস পিডিএফ যা কিছু এই মাসের মধ্যে দেওয়া হবে সেগুলো তোমরা নিয়ে নিবা। কারণ গুগল ক্লাসরুমে যুক্ত মানে রিমুভ করা হলে তুমি আর এখানে যুক্ত হতে পারবে না। অতএব পরবর্তী মাসে মানে সেকেন্ড মান্থে আবার তোমাকে যুক্ত হতে হলে এই যে 10 থেকে 12তম ক্লাসের মধ্যে তোমাকে পরবর্তী নেক্সট মান্থের ফিটা অ্যাডভান্স, ঠিক আছে তো, অ্যাডভান্স দিয়ে দিয়ে আমাকে নিশ্চিত করতে হবে। নেক্সট মান্থের ফিটা অ্যাডভান্স দিয়ে নিশ্চিত করতে হবে। তারপরে আমি কি করব, তোমাকে আবার যেভাবে গুগল ক্লাসরুমের কোড দিয়ে যুক্ত করেছি ওরকমভাবে আবার কোড শেয়ার করব, তুমি আবার সেই কোড দিয়ে যুক্ত হবা, ঠিক আছে তো। কারণ কি, যদি কেউ যুক্ত না হয় তাহলে বুঝে নিব যে সে আর ইন্টারেস্টেড না, সে আর পড়তে আগ্রহী না, তাই সে আমাকে কোনো ফি দেয়নি বা এটাকে নিশ্চিত করেনি। বুঝতে পারছো? আমি আমার সিস্টেমগুলো প্রথমে একটু বলে নিচ্ছি, এগুলো একটু ভালো করে খেয়াল রেখো। এবার গুগল ক্লাসরুমে যারা যুক্ত না হবে, মনে করো তাহলে 12টা ক্লাস থেকে আরও 14, মানে পরবর্তী মাসের দ্বিতীয় ক্লাস পর্যন্ত সেকেন্ড ক্লাস পর্যন্ত সে মোটামুটি মেসেঞ্জার গ্রুপে থাকবে, ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে থাকবে। তাহলে সেকেন্ড ক্লাস পর্যন্ত আমরা ধরে নিব যে সে মেসেঞ্জারে থাকবে, কিন্তু গুগল ক্লাসরুমে হয়তো বা নাই। সেকেন্ড ক্লাস পর্যন্ত যদি সে ফি পেমেন্ট করে নিশ্চিত না করে, তাহলে বুঝে নিব সে ইনঅ্যাক্টিভ, অথবা সে আদৌ এখানে ক্লাস করতে আগ্রহী না। তারপরে কি করা হবে, সেকেন্ড ক্লাস পরবর্তী মেসেঞ্জার গ্রুপ থেকে তাকে রিমুভ করে দেওয়া হবে, ঠিক আছে তো। তাহলে মেসেঞ্জার গ্রুপ থেকেও তাকে রিমুভ করা হবে, তার মানে সে আর এখানে যুক্ত হবে না বা এখানে থাকতে আগ্রহী না। এই হচ্ছে আমার মোটামুটি মানে এখানে যুক্ত হওয়া বা সিস্টেমটা পরিচালনার ব্যাপার। এইটুকুই কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। যেহেতু এটা মান্থলি জি স্যার। সিস্টেম, এটা যেহেতু কোর্স সিস্টেম না যে একবারে পুরো কোর্স নিয়ে নিচ্ছি তা না, এই যেহেতু সিস্টেমটা এরকম, তাহলে আমাকে এইভাবে তোমাকে অ্যাড করা এবং রিমুভ করা কাজটা আমাকে করতে হবে প্রতি মাসে। এতে দুটো ঘটনা ঘটবে, একটা হচ্ছে তুমি অ্যাক্টিভ কিনা সেটাও জানতে পারবো, যে রিমুভ করার সাথে সাথে তুমি আমাকে রেসপন্স করবা, তার মানে তুমি অ্যাক্টিভ। আর যারা রেসপন্স করে না তাদের বুঝে নিব তারা ইনঅ্যাক্টিভ, তারা ক্লাসগুলো করে না, তারা লাইভ ক্লাস করে ইত্যাদি ইত্যাদি। কারণ অনলাইনে অনেক সময় ফাঁকি দেওয়া যায়, এটা একটা সিস্টেম। অনলাইনে উপকারিতা অনুপকারিতা দুটাই আছে। এখানে উপকারিতা বেশি, যে তুমি যে কোনো সময় যে কোনো দেশের প্রান্ত থেকে তুমি ক্লাস করতে পারছো ভালো একজন টিচারের সাথে সাথে, তুমি
রেকর্ড ক্লাস রাখতে পারছি, সেগুলো তুমি পরেও রিভিশন করে নিতে পারছো এবং এক জায়গাতে তুমি নোট টোট সব গুছিয়ে পাচ্ছ। এটা একটা সিস্টেম। যেমন তোমাকে আমি একটু দেখাই দিই তোমাদেরকে, যেমন হচ্ছে এই যে ফাইনাল প্রিপারেশন ব্যাচে এখানে টোটাল স্টুডেন্ট সংখ্যা আছে, এবার পরীক্ষা দিচ্ছে মনে করো ফাইনাল এক্সাম প্রিপারেশন ব্যাচে আছে 218 জন, ঠিক আছে, এখানে আছে 218 জন। আরও গ্রুপ আছে এখানে দেখো, আরও এক ফার্স্ট ইয়ারে টোটাল 1টা 2টা 3টা 4টা গ্রুপ আছে বিভিন্ন সময়ের বিভিন্ন, শুধু ফাইনাল প্রিপারেশন আছে 218 জন। এখানে তোমাদের ক্লাস ওয়ার্কে গেলে মেনলি তোমরা আমাদের সব কিছু গুছিয়ে পাবা। এরকম ক্লাস ওয়ার্কে গেলে তোমরা সিলেবাস, বুক লিস্ট, আদার ম্যাটেরিয়ালস, দেখো ইংলিশ গ্রামার নিয়ে যে আলোচনা সেটা নিয়ে ফোল্ডার থাকবে, ইংলিশ রিডিং স্কিলসের ফোল্ডার থাকবে, রাইটিং স্কিলসের থাকবে। মানে এখন যেহেতু তোমাদের সিলেবাসটা আমরা পাইনি, অতএব এই টপিকগুলোই থাকবে, কিন্তু টপিকের মধ্যে কিছু চেঞ্জ হতে পারে। যেমন ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি নিয়ে, যেমন ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির এখানে তোমার মনে করো লিটারি টার্মস নিয়ে আছে। যেমন প্রথম একটা কবিতা তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে ছিল সনেট 18। দেখো সনেট 18-এর কী কী পাচ্ছি এখানে, তোমাদের লাইভ ক্লাস থাকতেছে, রেকর্ড ক্লাস, যেটা এখানে তোমরা টেক্সট থেকে শুরু করে সামারি, থিম, প্রত্যেকটা জিনিস আলোচনা করা হবে। এরপর ওর সাথে রিলেটেড যে পিডিএফ ফাইলগুলো, যেমন টেক্সট, সামারি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এই পিডিএফ ফাইল দেওয়া হবে। তারপরে হচ্ছে পার্ট ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে লিখে দেওয়া হবে, ঠিক আছে। তো যেমন এখানে পার্ট এর জন্য যে ব্রিফ কোশ্চেন, সেই ব্রিফ কোশ্চেন কিন্তু তোমাদেরকে এখানে দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো এখানে এইভাবে লিখে দেওয়া হয়েছে। প্রথমে কোশ্চেনগুলো আছে, তারপরে সেই কোশ্চেনের আনসারগুলো এখানে লিখে দেওয়া আছে। তোমরা এখানেই সব কিছু গুছিয়ে পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে সাজেশন দেওয়া হলে দেখো পরীক্ষার আগের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর সাজেশন, কোন কোন ইম্পর্টেন্ট পয়েমগুলো পড়বা প্রত্যেকটা পার্টের জন্য সেগুলো দেওয়া আছে এবং সাজেশন ভিত্তিক, তাই তো। দেখো পার্ট এ এর জন্য কোনগুলো পড়বা, পার্ট বি এর জন্য কোন কোশ্চেনগুলো পড়বা, এভাবে প্রত্যেকটাই তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ একদম বললাম তো ফাইনাল এক্সাম পর্যন্ত তোমাদের যা কিছু প্রয়োজন এখানে সব কিছুই সিস্টেম ওয়াইজ দিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেকটা সাবজেক্টের দেখো মোটামুটি মেজরগুলোর আমরা ক্লাস নিব, আর যেগুলো তোমাদের মেজর না, আসলে মেজর বলে বা নন মেজর বলে কিছু নাই, কিন্তু যেগুলো বাংলায় আছে বা অন্যান্য সাবজেক্টগুলো আছে যেগুলো আমার সাবজেক্ট না, সেগুলো তো আমি আর পড়াতে পারবো না। সেগুলো দেখা যাচ্ছে তোমরা বই কিনলা, গাইড কিনলা, আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে গেলাম, তোমরা সেগুলো তোমাদের গাইড থেকে পড়ে নিবা। কী কী বই লাগবে সেগুলো আমি বলে দিব, ঠিক আছে। এইভাবে দেখো তোমাদের টপিক ওয়াইজ এখানে ফোল্ডার করা থাকবে, তুমি সব কিছু একদম গুগল ক্লাসরুমে গুছিয়ে পাবে। এখানে এলোমেলো হওয়ার কোনো সুযোগ নেই, তুমি সব কিছু ধারাবাহিকভাবে পেয়ে যাবে। কি কথা বুঝতে পেরেছ? যে তাহলে আমাদের যে ক্লাস নেওয়া হবে, যে এখন আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসাবে আমাদের ঠিক এই জায়গায় থেকে যাবে। যেমন এটা হচ্ছে কি প্রিপারেশন ব্যাচের, এই যেখানে লেখা ছিল ইন্ট্রোডাক্টরি অ্যান্ড আদার ক্লাসেস, মানে ইম্পর্টেন্ট টপিক, মানে ক্লাসের টপিক ভিত্তিক অন্যান্য টপিক নিয়ে কোনো ক্লাস নেওয়া হলে এরকম একটা ফোল্ডার থাকবে যেখানে আমরা সেগুলো দিয়ে দিব। স্টাডি প্ল্যান কী কী আছে সেই হিসাবে থাকবে, মানে প্রত্যেকটা প্রয়োজনীয় ফোল্ডার করে এখানে দিয়ে দেওয়া হবে ক্লাস ভিত্তিক, তোমরা সেগুলো এখানে গুছিয়ে পেয়ে যাবে। আর এইখানে হচ্ছে তোমাদের লিঙ্ক দেওয়া হবে, দেখো প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এইখানে তোমাদের সময় মতো শেয়ার করে দেওয়া হবে। এবং যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় তোমরা মেসেঞ্জারের মেইন গ্রুপে মেসেজ দিবা না, ঠিক আছে। তো তোমরা মেসেঞ্জারের মেইন গ্রুপে মেসেজ দিবা না, ওটা যেহেতু শুধু আমার সাথেই তোমাদের লিঙ্ক থাকবে, কারণ তোমরা মেসেজ দিলে আমার তথ্যগুলো খুঁজে পাবে না, এই জন্য মেসেঞ্জারে তোমরা কোনো মেসেজ দিবা না, ঠিক আছে। তো ওটা নিশ্চয়ই আমি প্রত্যেককে যুক্ত করার আগে কিন্তু মেসেজগুলো দিয়ে দিয়েছি, প্রত্যেককে যুক্ত করার আগে কিন্তু আমি মেসেজ দিয়েছি কি না, যে মেইন গ্রুপে কেউ কোনো মেসেজ দিবা না, জাস্ট আমি মেসেজ দিব, তোমরা সিন করবা অথবা একটু রিয়্যাক্ট করবা, মানে একটু ওই পোস্টেই তোমরা একটু রিয়্যাক্ট দিবা। আর যদি কারো কোনো কিছু বুঝতে খুবই সমস্যা হয় তোমরা ইনবক্সে দিবা, অথবা এই যে গুগল ক্লাসরুমে দেখবে অ্যানাউন্স সামথিং টু ইয়োর ক্লাস, এইখানে বলা আছে তোমরা এখানে লিখবা, বাকিরা কি করতে পারবে, তোমার এখানে কমেন্ট করতে পারবে। এই যে এখানে তুমি একটা মনে করো একটা মেসেজ লিখছো, এই যেখানে এখানে অ্যাড কমেন্ট, হ্যাঁ, যে আমি যদি বলি যে ডিয়ার অল জয়েন দ্য ক্লাস নাও, এখানে আমি এটা লেখার সাথে সাথে সবার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে যে এই ব্যক্তি মেসেজের উত্তর দিয়েছে। দেখো এই যে এখানে তোমরা কি করবা, এখানে যদি কেউ কোনো মেসেজ দেয় সেই মেসেজের নিচে তোমরাই কমেন্ট করতে পারবা, তাহলে তোমাদের মধ্যে কি হবে ওই জিনিসটা যে এই মেসেজের ক্ষেত্রে কে কে কমেন্ট করেছে, কি কি বিষয় হয়েছে, এখানে তোমাদের আলোচনাটা করতে পারবা সহজে। কি কথা বুঝতে পেরেছো? অতএব তোমাদের আলোচনার জন্য তোমরা কোনটা গ্রহণ করবা, গুগল ক্লাসরুম, ঠিক আছে। তোমাদের মধ্যে যোগাযোগের জন্য তোমরা গুগল ক্লাসরুমে যোগাযোগ করবা। কি আমি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা একটা বিষয় গেল। তাহলে আমরা টাইমের বিষয়টা নিয়ে কথা বললাম
গুগল ক্লাসরুমে 12টা ক্লাস ধরে মাসি সেটা নিয়ে কথা বললাম। তারপর হচ্ছে গুগল ক্লাসরুমে কিভাবে আমাদের জিনিসগুলো দেওয়া থাকবে, দেখো সবগুলো কিন্তু ক্লাস ওয়ার্কে থাকবে। এখানে টোটাল 4টা কিন্তু আছে, পেজ আছে। একটা হচ্ছে স্ট্রিম, একটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, একটা হচ্ছে পিপল, আর একটা হচ্ছে মার্ক। এখানে পিপল হচ্ছে তোমরা কতজন গ্রুপে যুক্ত হয়েছো সেটা দেখানোর জন্য ব্যবহার করা হয়। দেখাচ্ছে এখানে পিপলে হচ্ছে তোমরা দেখতে পাবা যে কতজন যুক্ত হয়েছে, এখানে 16 জন যুক্ত হয়েছে। এখানে ক্লাস ওয়ার্কে গেলে আমি কী কী ফোল্ডার করেছি, এখানে মাত্র ফোল্ডার বলতে এটাই আছে, কারণ এখানে সিলেবাস, বুক লিস্ট এগুলো দেওয়ার কথা, কিন্তু এখনও দিতে পারিনি, কারণ সিলেবাসটা কি চেঞ্জ হবে না হবে আমি জানি না। এরপর হচ্ছে স্ট্রিমে গেলে তোমরা এখানে দেখতে পাবা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মোটামুটি গুগল ক্লাসরুম, মেসেঞ্জার গ্রুপ এইগুলো পরিচালনার ব্যাপার। কি সবাই বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। জি স্যার আচ্ছা, এখন আমরা একটু বিষয়টা আসি। আমি বললাম কি তোমাদের 12টা ক্লাস ধরে একটা মাস হবে, তার মানে আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা কাউন্ট হচ্ছে না। এখন একটু বলে রাখি, তোমাদের 1 তারিখ থেকে আমি ক্লাসটা নেওয়ার আসলে কথা বলেছি, আর ক্লাসটা আমি আসলে আরও কিছুদিন পরে নিতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু তোমাদের 1 তারিখে নেওয়ার কথা বলেছি সেই হিসাবে আজকে ক্লাসটা আমি নিলাম। এখনও তোমাদের যেহেতু আমরা সিলেবাস হাতে পাইনি, বুঝতে পেরেছো? আমি বৃহস্পতিবার গতকাল পর্যন্ত একটু অপেক্ষা করেছিলাম যে আমরা সিলেবাস ভিত্তিক কিছু পাবো কিনা, কারণ দেখা যাচ্ছে কয়েকটা সাবজেক্টে কয়েকটা পেপারের কিছু কিছু বিষয়কে একটু চেঞ্জ করা হবে। তো কী কী বিষয় চেঞ্জ হবে, কী কী বিষয় হবে না। আচ্ছা, একটু কারেন্ট চলে গেল। আচ্ছা, তোমাদের যেটা বলছিলাম যে তোমাদের যেহেতু সিলেবাসে কিছুটা পরিবর্তন হতে পারে বা হতে যাচ্ছে, সাথে সাথে তোমাদের কিছু কিছু টপিকে পরিবর্তন হবে, আর কয়েকটা পেপার মনে হয় অ্যাড করা হবে, যেমন আইসিটির ব্যাপারটা অ্যাড করার কথা বলা হচ্ছে। তো সেই হিসাবে কি কি বিষয় হবে, কেমনভাবে সিলেবাসটা আসবে, সেই সিলেবাসটা না আসা পর্যন্ত আসলে আমি তোমাদের সপ্তাহখানেক ক্লাসটা একটু অফ রাখতে চাচ্ছি। কি কথা বুঝতে পেরেছো আমার? কারণ অযথা তোমাদের ক্লাসের সংখ্যা বাড়ানোর আমার দরকার নাই। ঠিক আছে, সিলেবাসটা আমরা মোটামুটি হয়তো বা সপ্তাহখানেকের মধ্যে হাতে পেয়ে যাব, তারপরে আমি সিলেবাসটা নিয়ে তোমাদেরকে আসলে তোমাদের সাথে কথা বলতে পারবো। এখন যেহেতু পারছি না, তোমাদেরকে কয়েকটা দিক নির্দেশনা দিব, সেইগুলোর জন্য তোমরা এখন সেই সময়টা ব্যয় করবা। কথা বুঝতে পেরেছো আমার? জি স্যার। কারণ আমি এটা মেসেজে বলে দিতে পারতাম, কিন্তু দেখলাম যে অন্তত এই সময়ের ভিতরে তোমরা কিছু বই কিনো, বিশেষ করে গ্রামাটিক্যাল কিছু বই টই কিনে ওগুলো একটু পড়তে থাকো, গ্রামার রিলেটেড। তারপরে আমরা যখন আমাদের সিলেবাসটা কীভাবে আসতেছে, কোন কোন গ্রামার পড়তে হবে, কীভাবে পড়তে হবে, সেটা সিলেবাস পাওয়ার পরে আমরা তো আলোচনা শুরু করতে পারবো। এই জন্য মোটামুটি আমি 1 সপ্তাহ একটু হাতে নিচ্ছি তোমাদের সাথে থেকে, কারণ অযথা এই সময় একটা দিক নির্দেশনাহীনভাবে ক্লাস শুরু করলে পারে বিষয়টা ঠিক তোমাদের অযথা হবে, সময় নষ্ট হবে। তোমাদেরকে আমি একটু বইয়ের কথা বলি কয়েকটা। প্রথমে বলি, যেহেতু গ্রামার, ইংলিশ মানে কি, ইংরেজি সাবজেক্ট মানে কি গ্রামার, বলো তো? তোমরা কি কেউ দেখছো ইংলিশ মানে কি শুধু গ্রামার এইচএসসির মতো? বলো। এখানে ইংলিশ মানে কিন্তু ইংলিশ লিটারেচার। এ পর্যন্ত শুধু ফার্স্ট ইয়ারে তোমাদের গ্রামাটিক্যাল কয়েকটা ব্যাপার ছিল, বাকি কিন্তু গ্রামার ছিল না। অতএব গ্রামারটা নিজে থেকে পড়ে নিতে হবে। তো তোমার প্র্যাকটিক্যাল লাইফে ইংলিশ সাহিত্য কাজে লাগবে না, তোমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে ইংলিশ গ্রামার। তো ইংলিশে অনার্স পড়ে অনেকে ইংলিশ গ্রামার পারে না, এই জন্য তারা চাকরিও পায় না, কোনো জায়গায় ভালো কিছু করতেও পারে না। অতএব প্রথমে আমি বলছি, প্রথম 2-3 মাসে তোমাদেরকে চেষ্টা করতে হবে নিজের গ্রামাটিক্যাল যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো একটু কাটিয়ে ওঠার জন্য। ঠিক আছে? তো এর জন্য আমি তোমাদেরকে 2টা বা 3টা বই কেনার জন্য বলবো। এই 3টা বা 2টা বই তোমরা ধাপে ধাপে কিনবে, একবারে যে সব বই কিনতে হবে তা না। সেই বইগুলো কিনে তোমরা নিজেরা পড়বা, এবং এই বইটা যেন আজীবনের জন্য কেনা হয়, কারণ তোমার কোনো না কোনো সময় এই বইটা কাজে লাগবে, কারণ তুমি স্টুডেন্ট পড়াবা, তোমার গ্রামাটিক্যাল রুলস জানতে হবে। ইংরেজি সাহিত্যে পড়ে অধিকাংশ ছেলে মেয়ে দেখবে ইংরেজি টিচিং হিসাবেই পেশা বেছে নেয়, বাকি অন্যান্য পেশা তো আছেই। ঠিক আছে, ইংরেজিতে পড়ে অনেক ভালো ভালো জায়গায় পৌঁছানো সম্ভব, কিন্তু তার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে পারফেক্ট হওয়ার জন্য ইংলিশ গ্রামার রুলসগুলো তোমাকে শিখতে হবে, কারণ তোমার ইংরেজি আর স্পোকেন ইংলিশের মতো হলে হবে না, তোমারটা হতে হবে ফর্মাল ইংলিশ। ফর্মাল ইংলিশ অবশ্যই নির্দিষ্ট রুলস মেনটেন করে, অতএব এই রুলসের বাইরে
ইংলিশ বলতে গেলে তোমার ফর্মাল ইংলিশ হবে না, ঠিক আছে? এই জন্য আমি কয়েকটা 3টা বইয়ের নাম বলবো, এই 3টা বই তোমাদের কাছে আছে কি না, যদি থাকে তো ভালো, না হলে ধাপে ধাপে কিনে তোমরা ধাপে ধাপে পড়ার চেষ্টা করবা, নিজের তাগিদে পড়বা, নিজের মতো করে পড়বা, উপন্যাসের মতো করে পড়বা, এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমরা তো আছি, সেটা নিয়ে সমস্যা না। প্রথমে হচ্ছে দেখো, এটা বাংলায় যে গ্রামার বইটা বলবো, এটা বাংলায় তোমরা প্রথমে একটু বাংলায় পড়বা, তারপরে ইংলিশ টু ইংলিশ পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? প্রথম বইটা হচ্ছে দেখো, আ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই বইটা কি কারো কাছে আছে বলো? আর 2 দিন আগেই কিনছি। হ্যাঁ, এই বইটা তোমরা কিনো এবং পড়তে থাকো। কারণ কি, একদম টিচারের মতো করে বোঝানো বাংলায় সুন্দর করে, কিন্তু বইটা অনেকটা মোটা, একটু ধৈর্য রাখতে হবে আর কি। যেহেতু তোমরা ইংরেজি সাহিত্যে পড়তেছো, আমি কিন্তু ইন্টারমিডিয়েট বা অন্য সাবজেক্ট স্টুডেন্ট হিসেবে বলছি না, আমি তোমাদেরকে বলছি ইংরেজি স্টুডেন্ট হিসেবে, মানে ইংরেজি তোমাদের এখন। অতএব ইংরেজিকে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে, আর ইংরেজিতে যদি নিজের মতো করে গুছিয়ে নিতে পারো তাহলে অটোমেটিক তুমি এটাতে ভালো করবা। এই জন্য বারবার বলছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামারে তোমাদের একটা ভালো দক্ষতা অর্জন করতে হবে। তাই প্রথম যে বইটা বললাম, আ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই জাকির হোসেন, এটা সামগ্রিকভাবে একটা সুন্দর আলোচনা করা আছে। এই বইটা তোমাদের ইংলিশ গ্রামারের জন্য একটা ভালো গাইড হতে পারে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে এইটা একটা ছোট বই, লার্নিং ইংলিশ দ্য ইজি ওয়ে। এই বইটা আছে কারো কাছে? সদরুদ্দিন আহমেদ, ঠিক আছে? তো সদরুদ্দিন আহমেদ নামটা আমি হয়তো একটু ইয়ে করছি, সদরুদ্দিন আহমেদ এরকম নামটা আর কি। এখানে মেইনলি যেটা আলোচনা করা আছে, 3টা জিনিস খুব সুন্দর করে আলোচনা করা আছে। একটা হলো সেন্টেন্স স্ট্রাকচার, তারপর হচ্ছে ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। হ্যাঁ, এই ব্যাপারগুলোকে খুবই সুন্দর করে আলোচনা করা আছে, যেগুলো তোমাদের রাইটিংয়ের জন্য কাজে লাগবে, ফ্রি হ্যান্ড রাইটিং এবং ফ্রি রিডিংয়ের জন্য এই বইটা তোমাকে যথেষ্ট হেল্প করবে, ঠিক আছে? এই বইটা ভালো করে তোমরা পড়ে নিবা। আরেকটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ, এই বইটা, এটাকে আরও ল্যাঙ্গুয়েজটাকে আরও ভালো করে বোঝার জন্য তোমরা ইংলিশ টু ইংলিশ এই বইটা কিনতে পারো, কমপ্লিট ইংলিশ গ্রামার রুলস, ঠিক আছে? তো এই 3টা বই আমি বলি, প্রথমত তোমরা এই ফার্স্ট ইয়ারেই গ্রামার শেখার জন্য এই 3টা বই পড়ে শেষ করবা। প্রথমত আ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই বইটা চেষ্টা করবো আগামী 3 মাসের মধ্যে বইটা পড়ে শেষ করতে, ঠিক আছে? তো এবং পাশাপাশি যখন এই প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফ্রেজ বা ক্লজ আসবে, তখন তোমরা এর সাথে সাথে এই বইটাকে নিবা। এই 2টা বই পড়া শেষ করার পরে এবার এই বইটা ধরবা। এটা ইংলিশ টু ইংলিশ, কিন্তু মানে আলোচনাটা খুব সাবলীলভাবে করা আছে। ইংলিশ টু ইংলিশ পড়লে তোমার ইংরেজি আরও দক্ষতা বাড়বে। এটা আরও গ্রামার বই আছে, এখন তুমি তোমার মতো করে যত খুশি পারো গ্রামার বই পড়ে নিজের গ্রামাটিক্যাল রুলসের যে ইয়াগুলো, মানে কি দক্ষতাটা, সেটাকে তুমি অর্জন করে নিবা, ঠিক আছে? তো তো এই কথাটা আমি একটু আজকের ক্লাসে বললাম। এখন বাকিটা তুমি কতখানি নিজের জন্য করবা সেটা আসলে নির্ভর করবে তোমার নিজের উপরে। আমি আমার মতো করে দিক নির্দেশনা দিয়ে যাব, কতটুকু গ্রহণ করবা কতটুকু গ্রহণ করবা না, হ্যাঁ, এটা তোমাদের উপরে কিন্তু পুরোটা নির্ভর করবে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি বললাম তোমাদের দয়া করে বসে না থেকে এই কদিন সিলেবাস পূর্ণাঙ্গ অর্থে পাওয়া, তার সাথে সাথে পড়াটা গুছিয়ে নেওয়া, এর আগে তোমরা দয়া করে এই বইটা কিনে সবাই একটু পড়তে শুরু করে দাও, ঠিক আছে? তো হ্যাঁ, আর যতটুকু পারবা হার্ড কপি বই পড়ার চেষ্টা করবা, কারণ পিডিএফে অ্যাটেনশন থাকে না, দাগিয়ে পড়া যায় না, ঠিক আছে? তো এই জন্য যতটুকু পারবা বই কেনার চেষ্টা করবা। বই কিনতে যদি কারো খুবই সমস্যা থাকে তখন তোমরা পিডিএফ বা অন্যান্য ফাইল পড়ার চেষ্টা করবা, কিন্তু বই যেন সাথে থাকে তোমাদের। হ্যাঁ, আর এখন 2টা ডিকশনারি অবশ্যই ইউজ করবা। একটা হচ্ছে ইংলিশ টু বাংলা,
আর একটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ। এখন তুমি এগুলো হার্ড কপি বই হিসাবে পাবা নাকি পিডিএফ ইউজ করবে সেটা তোমাদের ব্যাপার। এটার জন্য কিনবা হচ্ছে বাংলা একাডেমি, বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত ইংলিশ টু বাংলা ডিকশনারি, আর এটা নিবা হচ্ছে অক্সফোর্ড বা ক্যামব্রিজ। অক্সফোর্ড বা ক্যামব্রিজের ইংলিশ টু ইংলিশ, এই দুটার ডিকশনারি বই তোমাদের সাথে থাকা উচিত। এখন বাকিটা তোমরা মোবাইলে দেখবা নাকি অনলাইনে দেখবা, কারণ গুগলে সার্চ দিলেও এখন ওয়ার্ডগুলো পাওয়া যায়, কিন্তু তার থেকে বই থাকাটা একটু পড়ার জন্য সুবিধাজনক হয়, কারণ একটা ওয়ার্ড খুঁজতে গিয়ে অনেকগুলো ওয়ার্ডের মিনিং কিন্তু অটোমেটিক বই থেকে পড়তে পড়তে জেনে যাওয়া যায়। তো সেই হিসাবে এই দুটা ডিকশনারির কথা বললাম, গ্রামারের কথা বললাম, আর যেহেতু আমাদের লিটারেরি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে সিলেবাস পাওয়ার পরে আরও যদি বইয়ের কিছু পরিবর্তন হয় পরিবর্তন করে তারপরে আমি লিস্টটা তোমাদেরকে জানিয়ে দিব। এই কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাদের নেক্সট ক্লাসটা শুরু করব হচ্ছে এক সপ্তাহ বলতে আমরা যেহেতু শনি সম্বুধ, আমরা আমাদের পরবর্তী ক্লাস আমরা 9 তারিখ থেকে শুরু করব, ঠিক আছে তো? আশা করি এই 9 তারিখের মধ্যেই আমরা পেয়ে যাব, কারণ এই সপ্তাহটা বন্ধ দিলে আমাদের পরবর্তী আসছে 9 তারিখ। তাহলে নেক্সট ক্লাস আমরা শুরু করব হচ্ছে 9 আগস্ট, ঠিক আছে তো? আচ্ছা, তো এই হলো আমাদের কথা, কারণ আমি সিলেবাস বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে পারছি না, কারণ ওগুলো একবারে আমরা কথা বলবো, অতটা সময় নষ্ট করবো না। এখন এই যে কথাটুকু বললাম এবং বাড়তি যদি আরও কোনো কিছু তোমাদের জানা থাকে একটু তোমরা এবার একটু আমাকে বলো। কারো যদি কোনো কিছু জানার থাকে হাত তোলে এক এক করে। অমৃতা পাল মনে হয় হাত তুলেছিলা, তুমি কি কিছু বলবো আমাকে? স্যার ফার্স্ট যে বইটা আপনি বললেন, ওইটা আমার প্রায় 5-7 বছর আগে কেনা, তো ওই বইটা কি পড়া যাবে নাকি নতুন এডিশনাল কিনতে হবে? না, ওটাই পড়তে শুরু করো। খুব একটা যে পরিবর্তন আছে তা না, ওটাই পড়তে থাকো। ওটাই পড়তে থাকো। আচ্ছা যখন কিনেছিলা তখন কি বইটা পড়েছিলা না শুধু জাস্ট কেনাই হয়েছে? স্যার টুকটাক পড়া হয়েছিল। হ্যাঁ, আবার এখন ধারাবাহিকভাবে একটু পড়ে ফেলো, একদম ধারাবাহিকভাবে, ঠিক আছে তো? ছোটোখাটো রুলস যা আছে, আচ্ছা ইংরেজি শিখতে গিয়ে কখনো বললে হবে না স্যার কোন কোন গ্রামার রুলগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই কথা যেন না শোনা হয়। এটা তুমি অন্য সাবজেক্টের না, তুমি ইংলিশের, অতএব তোমার খুঁটিনাটি ফুল স্টপ কমা সব শিখতে হবে তোমাকে। কারণ তুমি যদি পারফেক্টলি ইংলিশ না বলতে পারো তুমি অপমানিত হবা, কারণ তুমি ইংলিশের স্টুডেন্ট। চাকরির ভাইভাতে গিয়ে কেউ হেল্প চাইতে এলে তার কাছে থেকে, অতএব তুমি ইংলিশের স্টুডেন্ট মানে তুমি ইংলিশে দক্ষ হবে, এটা সবাই মনে করবে। অতএব সেই দক্ষতা যদি তোমার না থাকে তাহলে তুমি অটোমেটিক অপমানিত হবা, ধরা খাবা, তাই তো? তোমাকে সবাই মানে কি, ওই যে বললাম যে যেমন গুরুত্ব দেয় তেমনি তোমাকে কিন্তু অপমানও করবে। অতএব ইংলিশের মানে তোমাকে আলাদা করে গুরুত্ব দিবে, আর তুমি যদি পারো ইংরেজিটাকে তাহলে তাদের কাছে তোমার গুরুত্বটা থাকবে, তা নাহলে তুমি তাদের কাছে এমনিতেই অপমানিত হবা, ঠিক আছে তো? ওকে, ঠিক আছে, এই জন্য পড়তে থাকো। এবার আসো রাকিবুল ইসলাম, বলো রাকিবুল ইসলাম। স্যার আমি শুনছি যে অনার্সে ইংলিশ বা অন্য কোনো ডিপার্টমেন্টে অনার্স কমপ্লিট করতে 4 বছরের বেশি, মানে 5 বছর 7 বছর 8 বছর পর্যন্ত লেগে যায়, এটা কি ঠিক বা কেন লাগে? এটা হচ্ছে শোনো, শুধু জাতীয় বিষয়, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেখানে 4 বছরের কোর্সে 5 থেকে 6 বছর লেগেও যায়। এটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে অনেক, ঠিক আছে তো? একমাত্র প্রাইভেট বাদে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে তারা 4 বছরের কোর্স 3.5 বছরও পার করে দিতে পারে, ঠিক আছে তো? এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জটটা একটু বেশি ছিল আগে, এখন অনেকটা কমেছে। যেমন আমাদের কত দেখো, আমি একটু বলি, আমি যে তো তোমাদের বললামই যে আমি ভর্তি হয়েছিলাম কত সেশনে বলো তো, কত সালে? 2005 সালে। আমার অনার্স শেষ হয়েছে কবে জানো? 2011 সালে। তাহলে কত বছর হয়েছে, কত বছর লাগছে? 6 বছর। 6 বছর লাগছে। তাহলে 4 বছরের কোর্স 6 বছর লাগছে, এবং আমার মাস্টার শেষ হয়েছে 2013 সালে, ঠিক আছে? তবে সেশন জটটা হয়ে যায়, একটু মিউট রাখো, অনেকের রাজনৈতিক সমস্যার পরে, তারপর হচ্ছে পরীক্ষাগুলো টাইম মতো না নিতে পারা, ঠিক আছে? কারণ জাতীয় বিষয় অনেক বড় একটা বিষয়, তো অনেক কিছুকে ট্যাকেল দেয়। এই অনেক কিছু ট্যাকেল দিতে গিয়ে
সে এমনিতেই ঝামেলা পড়ে যায়। বিশেষ করে দেখো ফার্স্ট ইয়ারের পরীক্ষা নিতে গিয়ে তার প্রায় 12 মাসের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা, সেখানে প্রায় 16-17 মাস লেগেই যায়। এরকমভাবে নিয়ে ধরো যে প্রত্যেকটা বছরের সাথে কমপক্ষে তোমার 3 থেকে 4 মাস যুক্ত হবে, 3 থেকে 4 মাস যুক্ত হবে প্রত্যেকটা ইয়ারের সাথে, ঠিক আছে? তো তাহলে অটোমেটিক 2 বছর তো লেগেই যাচ্ছে নাকি শেষ হতে। আবার রেজাল্ট দেওয়া, ফাইনাল ইয়ারের পর আবার রেজাল্ট দেওয়া, এখানে তোমার আরও প্রায় 4-5 মাস লেগে যাবে। অটোমেটিক তোমার বোঝা যাচ্ছে 2 থেকে 2.5 বছর বাড়তি লেগেই যায়। তবে এখন চেষ্টা করতেছে কমানোর, আগের থেকে কিছুটা কমিয়েছে, কিন্তু এখনও অনেকখানি এখনও বাকি আছে। আশা করি সামনে আরও ঠিক হতে পারে। তবে এইগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? তো অতএব এইগুলো নিয়ে হুদায় চিন্তা করা, এটা নিয়ে ভেবে আমার লাভ কি বলো? তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এখন সেশন জট আছে কি নাই এটা নিয়ে ভেবে তোমার লাভ কি? তুমি এখন কি করবা? আমার কথা হলো এটা অনেকেই বলে আমাকে, কিন্তু এখন কি করবে এটাতে? তুমি কি পাবলিকে ভর্তি হবা নাকি প্রাইভেটে ভর্তি হবা? আর কোনো ওয়ে আছে? না স্যার, আর কোনো তাহলে উপায় এটা নাই। নিয়ে ভাবা তো, যদি এখন 10 বছরও লাগে আমার তো কিছু করার নেই। 10 বছর লাগলে ওটার দিকে আমার তাকিয়ে লাভ নেই, হয় তোমার তাহলে পড়া বন্ধ করে দিতে হবে, আর নয় তোমাকে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, এছাড়া তো আর কোনো ওয়ে নাই। অতএব ওই কথা বাদ। আমি যখন পাবলিকের চান্স পাই নাই, অতএব আমাকে জাতীয়তে ভর্তি হতে হচ্ছে। অতএব জাতীয় যদি এখন আমার 15 বছরও লাগিয়ে দেয়, যদি পড়াশোনা করতে চাও তোমাকে 15 বছর মেনে নিয়ে করতে হবে, আর না হয় তোমার পড়াশোনা বাদ দিতে হবে। অতএব এই জাতীয় কথা বলে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আর কোনো কথা আছে তোমার রাকিবুল? না স্যার, আপাতত আচ্ছা, নাই। সমস্যা নেই। তারপর হচ্ছে সম্ভবত নুরিয়া নাকি? জি স্যার। হ্যাঁ, স্যার বলো। আপনি যে বইয়ের কথা বলছেন স্যার, আমি কি দুইটা বই একসাথে পড়বো, মানে প্রথম দুইটা নাকি ফার্স্টটা শেষ করার পর সেকেন্ডটা ধরবো? সরি, তোমার আমি কথাটা বুঝতে পারলাম না, আবার বলো তো, ক্লিয়ার হচ্ছে না। যে স্যার বই যে স্যার বলছিলেন মানে 3টা বইয়ের কথা বলছিলেন, হ্যাঁ, ওইটা কি ফার্স্টের বই শেষ করার পর সেকেন্ডটা ধরবো নাকি একসাথে দুইটা মানে ওই একসাথে যে পড়বো? বললাম যে ফার্স্টেরটা যখন পড়বা তখন এই ফার্স্টের এই টপিকগুলো যেমন সেন্টেন্স স্ট্রাকচার, ফ্রেজ, ক্লজ, এগুলো যখন ফার্স্টের বইয়ের মধ্যে আসবে তখন ওই বইটার সাথে নিয়ে এটা পড়বা, এই বইটা এর সাথে নিয়ে পড়বা, ঠিক আছে? তো ওকে স্যার। হ্যাঁ, কারণ এই বইটাতে সব টপিক নেই, এটা ছোট বই, একটা চটি বই টাইপের। এখানে এই ফ্রেজ, ক্লজ এগুলো একটু বেশি সুন্দর করে আলোচনা করে, ছোট ছোট করে চ্যাপ্টার করে দেওয়া আছে। অতএব যখন এই বই থেকে ওইগুলো পড়বা তখন এইটা পড়বা। আমি তো এগুলো তোমাদের পড়াবো বা আলোচনা করাবো, কারণ আমাদের করতে হবে এটা। হ্যাঁ, এই দুটো আগে শেষ করবা। শেষ করার পর তারপরে আরও যদি কিছু বই লাগে আমাকে বলবা, আমি তো বলবো, সেগুলো তোমরা শেষ করবা। যেহেতু আমি বারবারই বলছি ইংরেজি আমার, যেমন আমি সেই 2004-05 সালে ভর্তি হয়েছি, 4-5 সেশনে, তখন থেকে ইংরেজি পড়াচ্ছি, টিউশনি করেছি, এখন তোমাদের পড়াচ্ছি। অর্থাৎ ইংরেজি আমাকে খাওয়ায় পড়ায় সব কিছু আমাকে ইংরেজি করে, আর কিচ্ছু লাগেনি, লাগেনি আমার জমি জায়গা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য আর কিচ্ছু লাগতেছে না আমার। এক ইংরেজি আমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, ভালো রাখতেছে, সব কিছু করতেছে। অতএব তুমি যদি এখন ইংরেজির মধ্যে বিনিয়োগ করা শুরু করো, তাহলে ইংরেজি কি তোমাকে খাওয়াবে না বলো তো? জি স্যার, অবশ্যই। অতএব তুমি যে অবস্থানে থাকো, মনে করো তোমার একদম কিচ্ছু নাই, বাড়ি ঘরও নাই থাকার মতো, তুমি এত গরিব, ঠিক আছে, তুমি এত গরিব যে তোমার খাওয়াও হয় না 3 বেলা ঠিক মতো, তাও টেনশন করা, কিন্তু তুমি ওইভাবে চলো, কিন্তু তোমার ইংরেজির প্রতি কিছু কিছু বিনিয়োগ করো। আশা করি সে তোমাকে তুলবেই, এমন তুলবে না তুমি কল্পনাই করতে পারবা না যে তুমি কোথায় গিয়ে দাঁড়াবা, যদি এই পড়াশোনা ঠিক মতো করতে পারো। কোনো অজুহাত না, এক্ষেত্রে কোনো অজুহাত দেওয়া যাবে না, একদম অজুহাত ছাড়াই তুমি পড়াশোনা করবা। জি স্যার, বুঝছি। হ্যাঁ, ওকে। তো যাই হোক, এই বিষয়টা আমি একটু তোমাদেরকে বললাম প্রাথমিকভাবে। তো যদি আর কারো কোনো কথা থাকে বলো, তা না হলে আজকে দেখো আমরা শেষ করব, যদি কারো কোনো কথা থাকে। কারণ আমার আপাতত পড়ার বিষয়ে কিছু বলার নেই, কারণ সিলেবাসটা না পাওয়া পর্যন্ত আমি পূর্ণাঙ্গ ধারণা তোমাদের দিতে পারতেছি না। কারণ আমাদের আগে ছিল 6টা সাবজেক্ট, এখন যদি ইংরেজিটাকে তোমাদের আগে আমাদের মতো যদি আবার তোমাদের অ্যাড করে, আইসিটি অ্যাড করে, তাহলে আরও 2টা সাবজেক্ট বেড়ে গেল, মানে 6টা থেকে 8টা হয়ে যাবে। এখন তার ভিতরে কোনগুলোকে কীভাবে পড়তে হবে সেগুলো নিয়ে কথা বলতে হলে মোটামুটি একটু বুঝতে হবে সিলেবাসটা আগে। তো ঠিক আছে। তো তাহলে আজ যদি কারো কোনো কথা না থাকে, তো সবাইকে ধন্যবাদ। তো আমি মেসেঞ্জার গ্রুপে সব কিছু বলে দিব,
তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, মেসেঞ্জারে, অথবা তোমাদের নিজেদের ভিতরে যদি কথা বলার প্রয়োজন হয় তোমরা গুগল ক্লাসরুমে মেসেজ দিবা। আশা করি সবাইকে ইন্টারাকশন করবা। আর আস্তে আস্তে আমরা গ্রুপ মেনটেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, শুনতে চাচ্ছি। স্যার আসলে ডিকশনারিটা প্রতিদিন কিভাবে পড়লে খুব স্মুথলি আগাতে পারবো? ডিকশনারি পড়া লাগবে না, ডিকশনারি পড়ার বিষয় না। ডিকশনারি জাস্ট তুমি যা পড়বা সেটা পড়তে তোমাকে হেল্প করবে, ডিকশনারি পড়া যাবে না। তুমি একটা জিনিস পড়তে গিয়ে ওয়ার্ডটা জানো না, তুমি ওয়ার্ডের মিনিংটা জাস্ট জেনে নিবা, ওয়ার্ডের মিনিংও মুখস্থ করা লাগবে না। জাস্ট তুমি পড়তে ওয়ার্ড মিনিংটা বুঝতে পারলা না, ওয়ার্ড মিনিংটা ডিকশনারি থেকে একবার দেখে নিয়ে আবার পড়া শুরু করবা। এই একটা হেল্পার মাত্র সে, ঠিক আছে তো? জি স্যার। ডিকশনারি অনেকে আছে, স্যার আমি কি ডিকশনারি মুখস্থ করবো, ডিকশনারি ওয়ার্ড পড়া শুরু, কিচ্ছু কাজ হবে না, ওগুলো দিয়ে কিচ্ছু না, শুধু সময় নষ্ট হবে। অনেকে আবার ওয়ার্ড লিখে পড়ারও কোনো দরকার নেই, কারণ ডিকশনারিতে ওয়ার্ডটা আছে। তোমার হুদাই তুমি ডিকশনারিতে আবার ডিকশনারি থেকে ওয়ার্ড জেনে সেটা আবার ডায়েরিতে লিখবা, ডায়েরি থেকে তুমি আবার কী করে খুঁজে পড়বা? অত ওয়ার্ড লেখার আমার কোনো প্রয়োজন, দরকার হলে বইয়ে লেখো, বইয়ের কোনায় তুমি লেখো। আর চেষ্টা করবা বাংলা মিনিংয়ের থেকে ইংলিশ টু ইংলিশ মিনিংটাকে বেশি করে জানা, এতে তোমার একই সাথে দুটা করে ওয়ার্ড শেখা হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা রাকিবুল, আবার মনে হাত তুলেছো, কিছু বলবা? জি স্যার। স্যার ফ্রি হ্যান্ড রাইটিং এ একটু দক্ষ হওয়ার জন্য কি করা যেতে পারে, একটু যদি সাজেশন দিতেন। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সবচেয়ে বড় ব্যাপার হলো যে ফ্রি হ্যান্ড রাইটিংটা অটোমেটিক ডেভেলপড হয়ে যাবে, এটা হলো কথা। কেমন, তুমি যদি অ্যাক্টিভ হও এবং আমরা যে পড়াগুলো দিব সেই পড়াগুলোর ভিতরে যে লিখতে দিব, তুমি যখন ওইগুলো ফ্রিলি লিখবা তখন অটোমেটিক এটা ডেভেলপড হয়ে যাবে। ইংলিশের স্টুডেন্টদের জন্য দুটা জিনিস অটোমেটিক হয়ে যায়, একটা হচ্ছে ভোকাবুলারি ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। এটা অটোমেটিক ডেভেলপড হয়ে যায় যদি কেউ লেখালেখি করে, কারণ রাইটিংটা আলাদা একটা স্কিলস, সেটা ডেভেলপ করতে হয়। কেউ যদি লেখালেখি না করে, সে যতই কোচিংয়ে ভর্তি হোক আর যতই সে করুক না কেন, যদি প্র্যাকটিস না করে, না লেখে, তাহলে তার ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপড হবে না, ঠিক আছে? কারণ আমরা তো দেখতেছি, আমরা কয়জন স্টুডেন্টকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য বলি, কিন্তু অটোমেটিক তারা ভালো করতেছে, ডেভেলপড হয়ে যায় এটা, বুঝতে পেরেছো? আর যদি তুমি মনে করো যে না তুমি এখন শিখতে চাচ্ছ, সেটা আলাদা ব্যাপার। তুমি তাহলে এখানে শেখার জন্য কোনো গাইডলাইন দরকার, গাইডলাইনের জন্য তুমি কোনো কোচিংয়ে ভর্তি হতে পারো। যেমন আছে না যে বড় বড় শহরগুলোতে ইংলিশ রাইটিং স্পিকিং এগুলো শেখায়, সেগুলো অনেক সময় তুমি কাজে লাগাতে পারো, যেটা আমি বগুড়াতে থাকা অবস্থায় আমি নিজেও করেছিলাম। নেকটার বলে একটা ওখানে আছে কোচিং সেন্টার, সেখানে আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম এবং সেখান থেকে আমি হেল্প পেয়েছিলাম। কারণ গাইডলাইন ছাড়া আসলে তোমার লেখাটা কেমন হবে সেটা তুমি ঠিকমতো করতে পারবে না, ঠিক আছে? জি স্যার, আসলে ফ্রি হ্যান্ড রাইটিং এ আমি অনেক কাঁচা, তো সেজন্য আর কি বললাম। ওই তো ফ্রি হ্যান্ড রাইটিংটা আশা করি তুমি পড়লেই, তুমি যখন পড়বা একটা জিনিস পড়তে তোমার স্ট্রাকচার, তোমার সেন্স এমনি মাথায় ঢুকে যাবে, তখন দেখবা তুমি লিখতেও পারতেছো। ব্যাপারটা এরকম। আর ওই যে গ্রামার পড়বা যেহেতু, আর কোথায় কি ভুল হবে সেগুলো আমি ধরে দিব, তখন দেখা যাচ্ছে তোমার ওটা অটো ডেভেলপড হবে। এটা অটো ডেভেলপড হয়, এটার জন্য আলাদা করে ওরকম প্রেশার নেওয়ার কিছু নেই, ঠিক আছে? কারণ পড়লেই তুমি যখন পড়তেছো তখন তুমি ওয়ার্ড শিখতেছো, সেন্টেন্স প্যাটার্ন শিখতেছো, কোন তথ্যটা কিভাবে প্রকাশ করা হচ্ছে সেগুলো জানতেছো। দেখবো যে অটোমেটিক তুমি ওইভাবেই ধীরে ধীরে লিখতে তোমার অটোমেটিক ডেভেলপড হয়ে গেছে, আলাদা করে ওইভাবে জোর করার কোনো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, ওই যে বললাম, তুমি যে অবস্থানেই থাকো না কেন, তোমার ইংলিশ জানো না, তোমার ওয়ার্ড জানা নেই, তুমি ফ্রি হ্যান্ড রাইটিং পারো না, তুমি গ্রামার পারো না, কোনো কিছু তোমার জন্য বাধা না। তুমি যদি এখন থেকে এগুলোকে সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। কিন্তু যদি এখন থেকেও সিরিয়াস না হও, আগামী 6 মাসের মধ্যে তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করে না নিতে পারো, তাহলে তোমার আর পড়াশোনা তুমি গুছিয়ে উঠতে পারবে না, ঝামেলা হয়ে যাবে। আমি বলে দিলাম, আগামী 6 মাসের মধ্যে যদি তুমি তোমার পড়াশোনাটাকে ধরে না নিতে পারো, যদি একবার ফ্লোতে না উঠতে পারো, তাহলে তোমার পড়াশোনা তোমাকে একদম মানে কি মাথা খারাপ করে ফেলবে। অতএব আগামী 6 মাস হচ্ছে আমাদের জন্য পড়াশোনার খুবই সিরিয়াস বিষয়। কারণ কি, দেখবা যে প্রথম মাস পড়তে একটু সমস্যা হচ্ছে, দ্বিতীয় মাসে একটু সমস্যাটা হালকা লাগবে, দেখবা এরকম করতে তুমি যখন 6 মাসে চলে যাবা, তখন দেখবা যে প্রথম মাসে যে একটা ডিফিকাল্টি তুমি ফিল করছিলা, ওটা কিন্তু আর ফিল করছো না, কারণ তোমার ভিতরে অলরেডি ওয়ার্ড স্টক বেড়ে গেছে, তাই তো? পড়তে রিডিংয়ের একটা ফ্লো তৈরি হয়ে গেছে এবং মোটামুটি তুমি এটাকে মানে একটা সাহস পেয়ে গেছো পড়ার, এটাই তোমাকে আস্তে আস্তে এগিয়ে নেবে। তাহলে এই আগামী 6 মাসে দেখো, এই যে আজকেও সন্ধ্যায় একজন স্টুডেন্ট কল দিয়েছে যে স্যার আমার তো এই যে সামনে পরীক্ষা, একটাতে ফেল ছিলাম, সেটাতে ঠিকমতো পড়াশোনা করা হয়নি,
এখন আমি কি করে পড়লে পারে আমি ওটাতে ভালো রেজাল্ট করতে পারবো। এই যে 24 তারিখে পরীক্ষা, আর সে এখন আমার কাছ থেকে জানতে চাচ্ছে কীভাবে পড়লে ভালো করতে পারবে, অথচ সে ওটাতে একবার ফেল করেছিল, সে এখন সেকেন্ড ইয়ারে পড়ে, ফার্স্ট ইয়ারে তার ফেল আছে। এখন কি পরামর্শ দেওয়ার সময় আছে আমার কোনো, বলো তো সম্ভব? না স্যার। সে তো জানেই, সে তো একবার ফেল করেছে, তাহলে কি পড়াশোনা করেনি বলে সে ফেল করছে সে তো জানে, তাহলে এখন কীভাবে পড়া উচিত? সে যেহেতু সেকেন্ড ইয়ারে, অতএব ফার্স্ট ইয়ারের পড়াশোনা কেমন করে পড়তে হবে সে এখন এই ফার্স্ট ইয়ারের পরীক্ষার মাত্র এই যে 20 দিন বাকি আছে তার আগে জানতে যাচ্ছে। তাহলে এখন জেনে সে কি পড়বে, কোনটুকু পড়বে? কারণ সে বলতে স্যার আমার এগুলো ঠিকমতো পড়াই হয়নি। এই ব্যাপারগুলো তোমরা ধরা খেয়ে যাবে যদি আগামী এই 6 মাস নিজেকে যদি একটু গুছিয়ে না নিতে পারো। হ্যাঁ, তো আশা করি যেভাবে দিক নির্দেশনা দিব তোমরা যদি ভালো মতো একটু সিরিয়াসলি থাকো অবশ্যই ভালো করবা। কারণ দেখো এই যে আমার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট কত দেখবে, দেখো সেকেন্ড ইয়ারে কিন্তু আমাদের 2টা ব্যাচ আছে। প্রথম ব্যাচটা স্টুডেন্ট সংখ্যা একটু যদি দেখো তাহলে বুঝতে পারবা যে এরা এখানে বিশ্বাস করে আছে, এরা সবাই কিন্তু ফার্স্ট ইয়ারে পড়েছে আমার কাছে। দেখো এখানে কতজন স্টুডেন্ট আছে বলো তো সেকেন্ড ইয়ারের? 239। তাহলে এরা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়া, ফার্স্ট ইয়ার থেকে তারা এখন আমার সেকেন্ড ইয়ারে, তাহলে 239 জন স্টুডেন্ট আছে। তারপর নিশ্চয়ই তারা বিশ্বাস করেছে এখানে পড়াশোনা করে কাজ হচ্ছে বলে তারা তো আছে, তারা নাকি থাকতো মাসিক ফি ভিত্তিক। কিন্তু এটা কিন্তু গত মাসে সবাইকে রিমুভ করা হয়েছিল, আবার সবাই যুক্ত হয়েছে। এবার যদি থার্ড ইয়ারের ব্যাচটাই দেখো, যেটা থার্ড ইয়ারে পড়তেছে, এখানে খেয়াল করো এখানে কত স্টুডেন্ট আছে বলো তো? 193। হ্যাঁ, এরা হচ্ছে 225 জন আছে। তো হয়তো ওই যে রিমুভ করার পর এখনো সবাই যুক্ত হতে পারেনি, তাই 193 আছে। এখানে দেখো খেয়াল করো, এখানে প্রথম যে ব্যাচটা ছিল ফোর্থ ইয়ারের, এখানে একটু কম আছে, কারণ এদের ফোর্থ ইয়ার স্টুডেন্ট সংখ্যা আমার এমনিতে প্রথম দিকের ব্যাচ এটা একটু কম ছিল। এখানে 60-62 জন আছে, কারণ এখানে আর নতুন স্টুডেন্ট নেওয়ার সুযোগ হয় না, কারণ তারা আমার মতো করে পড়ে বুঝতে পারে না। ঠিক আছে তো, কারণ আমি যেভাবে পড়ে এখানে দেখো 63 জন আছে, এরা এখানে আছে হচ্ছে মনে হয় 66 জন, এখনও 2-3 জন যুক্ত হয়নি, যেহেতু ওদের দ্বিতীয় মাস চলছে, যে তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়ে তারা চতুর্থ বর্ষে উঠছে, দ্বিতীয় মাসের পড়া চলছে এদের। হ্যাঁ, তো এরা কিন্তু এখানে আছে, অতএব পূর্ণাঙ্গ প্রস্তুতি দেওয়ার জন্য যেটুকু বিশ্বাস নেওয়ার, তোমরা বিশ্বাসটা নিতে পারো। এটুকু আমি বলছি এই কারণেই যে তোমরা অনেক সময় এলোমেলো করবা, পরে কিন্তু আবার ঘুরে আসবা। আমি এটুকু বলি, এই প্রথম দিকে প্রথম 3-4 মাস তারা খুব দৌড়াদৌড়ি করে, এ মাস পরে তো পরের মাস পরে না, পরের মাস পরে তো এ মাস পরে না, এইটা করতে করতে সময় কিন্তু নষ্ট করে ফেলে। শেষের দিকে আবার সবাই দেখাচ্ছে যুক্ত হয়। এই যে আমাদের মানে সেকেন্ড ইয়ার ব্যাচের 8ম মাসে চলতেছে, 9ম মাসে ব্যাচ শেষ হয়ে যায়। তো এখন অনেকেই যুক্ত হতে যাচ্ছে, তাদের কিন্তু নেওয়া হচ্ছে না, কারণ এখন নিয়ে আর লাভ নাই, কারণ তারা এখন ঝামেলা তৈরি করে ফেলবে। ঠিক আছে, এখানে প্রায় 300 স্টুডেন্ট ছিল এখানে এই সেকেন্ড ইয়ারের এই ব্যাচটাতে। ঠিক আছে, তো আমি অনেককে বাদ দিয়েছি, তাদেরকে আর যুক্ত করছি না। যুক্ত করা হচ্ছে না, কারণ তারা ইরেগুলার ছিল এবং এখন যুক্ত হতে চাইলেও তাদেরকে আর আমার কিন্তু নেওয়া হচ্ছে না। তা এই হচ্ছে ব্যাপারগুলো, যে তোমাদেরকে এটুকু দেখালাম এ কারণেই যে অনেক সময় বলো না যে স্যার কতজন পড়তেছে, মানে একটা বিশ্বাসের ব্যাপার থাকে প্রথম দিকে, যেহেতু অনলাইন এটা তো আরও বিশ্বাসের ব্যাপার, কারণ তোমরা আমাকে চেনো না, জানো না, কেন আমার কাছে পড়বা, তাই না? আমি তোমাদের কলেজের টিচার না। আরেকটা বিষয় হলো আমি অবশ্যই তোমাদের টিচার, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির টিচার হিসেবে তোমাদের কলেজে কোনোদিন ট্রান্সফার হয়ে চলেও যেতে পারি, অতএব সেটা সমস্যা না। তাহলে সমস্যাটা হচ্ছে যে তোমরা প্রথম থেকে সিরিয়াস হলেই অবশ্যই ভালো করতে পারবা। ঠিক আছে, আচ্ছা বলো, আর কোনো কথা আছে কারো? আর কারো কোনো কথা আছে? সুমাইয়া আক্তার হাত তুলেছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, সামিউল ইসলাম বলো, সামিউল বলো। সামিউল কিছু বলতে চাচ্ছ? সামিউল, তোমার মনে আনমিউট করতে হবে, কথা বলতে চাচ্ছ হয়তো, আগে আনমিউট করে তারপরে কথা বলো। আচ্ছা ঠিক আছে, তো আশা করি হয়তো বা কোনো সমস্যা, তার জন্য কথা বলা যাচ্ছে আসলে আমি স্নিগ্ধা।
হ্যাঁ বলো। আমি আমার ভাইয়া সামিউল উনার আইডি হ্যাঁ বুঝতে পেরেছি, মানে বুঝতে পেরেছি। তোমার এখানে কথা সামিউল বলছি। হয়ে আছে তো, এখন তো পরিচয় হয়নি, অতএব বুঝতে পারবো না। তুমি বলো তাহলে উনার তোমার নাম সমস্যা দিয়ে কি? আইডিটা খোলা আসলে। আচ্ছা সমস্যা আমার নেই, বলো। প্রশ্ন হ্যাঁ হচ্ছে, আমি একটা স্কুলের শিক্ষক। আচ্ছা এখন আমার ফ্রেন্ডসরা বলেছে যে কলেজ করতেই হবে, কলেজ না করলে কি কোনো অসুবিধা আছে? এখন যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কিছুটা কঠিন হচ্ছে, ঠিক আছে? জি। এখন তোমার 60% উপস্থিতি না থাকলে এবং ইনকোর্স পরীক্ষাগুলো ঠিকমতো না দিলে তোমার ফাইনাল পরীক্ষা দিবে না। অলরেডি ফেসবুকে তোমরা হয়তো দেখছো নোটিশগুলো খুব ঘুরতেছে, হ্যাঁ? তো সেই হিসাবে তোমার ক্লাস তো অবশ্যই করতে হবে। ক্লাস না করলে একটু জাতীয় বিশ্ববিদ্যালয় একটু এদিক ওদিক করতেছে। এখন তোমার কলেজের সাথে টিচারদের সাথে যোগাযোগ করে যদি কোনোভাবে কিছু কম বেশি করা যায়, সেটা হয়তো বা কলেজ বুঝবে, ঠিক আছে? কিন্তু তোমাকে ক্লাস করতে হবে, বা যে ধরনের বিষয়গুলো কলেজ থেকে পাঠানোর কথা সেগুলো আলটিমেটলি ঠিকমতো না পাঠালে একটু সমস্যা হবে, ঠিক আছে? কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এগুলো বুঝতে নিয়ে আস্তে আস্তে পেরেছি। কথা হবে, টেনশন নিও না। আস্তে আস্তে এগুলো বুঝতে পারবা। দেখা যাক কি করে জাতীয় বিশ্ববিদ্যালয়। হ্যাঁ আসলে তো আর ছুটি। আচ্ছা, তোমার মাইক্রোফোনে মনে হয় সমস্যা, হ্যাঁ, কথা ক্লিয়ার হচ্ছে না। তুমি আমাকে কল দিও, তোমার সমস্যাটা তুমি আমাকে কল দিও ক্লাসের পর। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে আর হয়তো আমার ক্লাস নিতেও পারবো না বেশিক্ষণ, কারণ অলরেডি আমার কারেন্ট না থাকার কারণে কম্পিউটারের চার্জও প্রায় শেষের দিকে, ঠিক আছে? এই জন্য নেটে একটু ডিস্টার্ব করতেছে। তো আগামী ক্লাস থেকে আশা করি নিয়মিত আমাদের আলোচনা চলবে। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি যে সবাই যুক্ত হয়েছো। আর সবসময় বলবো যে রেকর্ড ক্লাসের থেকে চেষ্টা করবা লাইভ ক্লাসে যুক্ত থাকতে, কারণ রেকর্ড ক্লাসে মনোযোগিতা থাকে না। সবাই চেষ্টা করবা লাইভ ক্লাস করার জন্য, মনে থাকবে? কারণ লাইভ ক্লাস না করলে পড়াশোনাটা ঠিকমতো হয় না। এতে তোমার ভিতরে সিরিয়াসনেস থাকবে না, পড়াটাও ধারাবাহিকভাবে হবে না। তো সবাইকে গুড নাইট। যেহেতু যখন যুক্ত হয়েছে তখন আমাদের নিয়মিত কথা হবে। আর যে কোনো কারোর সমস্যা থাকলে তোমরা মেসেঞ্জারে মেসেজ দিবা বা হচ্ছে আমাকে কল দিবা, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো সবাইকে গুড নাইট, ভালো থাকো। ওকে, বাই।